এখানে কিছু ভুতুরে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের 3টি অংশ মিলে যে বাজেট, সেখানে 14,000 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না এই গ্যাপটা কি দিয়ে পূরণ হবে, অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে। আমাদের এই সংসদটিকে কেউ বলে থাকেন জুলাইয়ের সংসদ, কেউ বলেন এটি গুম, আয়নাঘর, নির্বাসন থেকে ফিরে আসা মানুষদের সংসদ। আমি গর্বিত এই সংসদের অংশ হতে পেরে। একই সাথে আমাদেরকে আরও একটি জিনিস বিব্রত করে যে এই সংসদে এমন 11 জন ঋণ খেলাপি আছেন একই দল থেকে, যাদেরকে দেখলে এখন মনে হচ্ছে যে এই ঋণ খেলাপির পরিমাণটা আমাদের জন্য একটি বোঝা। আমি যদি আপনাকে সংখ্যাটি বলি, এই বাজেটে ঋণ খেলাপির আমাদের মোট পরিমাণ 6,44,000 কোটি এবং করের পরিমাণ 6,95,000 কোটি। মাঝে মধ্যে মনে হয় যে এই বছরটা যদি আমরা এই ঋণগুলো ফেরত পেতাম, আমরা অন্তত একটা বছর করবিহীন জীবনযাপন করতে পারতাম। মাননীয় স্পিকার, এই ঋণের এই যে রাজস্ব আদায়ের লক্ষ্য, এটা আদায়ে এনবিআর 30 বার ব্যর্থ হয়েছে। তারপরও আমরা এবার একটি অবাস্তব প্ল্যান এনবিআরের উপর চাপিয়ে দিয়েছি, যেটার কোনো ইনফ্রাস্ট্রাকচার এনবিআরের নাই। এটা বারবার বলা হচ্ছে কাঠামোগত সংস্কার ছাড়া এই কর আদায় করা সম্ভব নয়, কিন্তু সেটার কোনো সুস্পষ্ট সংস্কার প্রস্তাব ছাড়াই আমরা এমন একটি প্রস্তাব দেখতে পাচ্ছি এ বাজেটে। আমরা জানি না যে সরকারের হাতে কোন আলাদিনের চেরাগ আছে। মাননীয় স্পিকার, আমাদের বাজেটের স্লোগানে আছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। আমি জানি না যে এই কারণেই কিনা বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংকটিকে এবং সবচাইতে বিখ্যাত সেবামূলক হাসপাতালটিকে খুব দুঃখজনকভাবে একটি বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। এর কারণ হচ্ছে রাজনৈতিক কুধারণা। আমি বলবো এটি রাজনৈতিক কুধারণা, কারণ এগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে সরকার বিরোধী দলের প্রতিষ্ঠান হিসেবে দেখছে, যেটি সুস্পষ্ট অসত্য। মাননীয় স্পিকার, গতকাল আমি একটি ফোন কল পেয়েছি। একজন মা আমাকে ফোন করেছেন, উনি সম্ভবত কোথাও থেকে আমার নাম্বার পেয়েছেন, উনি কাঁদছিলেন, উনি বেসরকারি চাকরি করেন। তিনি বলছিলেন যে আপা, আপনি সংসদে একটু বলবেন যে প্রধানমন্ত্রীকে আমরাও ভোট দিয়েছি, কিন্তু আমাদের জন্য তো কোনো নির্দেশনা নাই। আমি নিজেও এখানে আসার আগে একটি বেসরকারি চাকরিতে ছিলাম, আমরা জানি কি অমানবিক আচরণ এই বেসরকারি চাকুরিদের সাথে করা হয়। তাদের জন্য এখানে কোনো নির্দেশনা নাই। আমি আশা করব যে সরকারি পে স্কেলের পাশাপাশি বেসরকারি পে স্কেলের ব্যাপারেও কিছু নির্দেশনা আসুক। এটার অভাবেই সরকারি চাকরিতে চান্স পাওয়ার জন্য এই ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য হয়ে থাকে। মাননীয় স্পিকার, আমরা এখানে একটি দুঃখজনক কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যখন একটি এআই জেনারেটেড ছবি দিয়ে একটি বিবৃতি দেন, তখন আমরা জাতি হিসেবে বিব্রত হই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই ব্যাপারে তাকে যারা ইনফরমেশন দেন তাদের সাথে এই ব্যাপারটি ক্লিয়ার করে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি একটু শিক্ষা বাজেট নিয়ে বলতে চাই। আমি একজন শিক্ষক, সেই জায়গা থেকে আমি একটু শিক্ষা বাজেটের ব্যাপারে কথা বলতে চাই। প্রথমত, এখানে 5%-এর একটি কথা বলা হয়েছে যে এটি ধীরে ধীরে অর্জন করার চেষ্টা করা হবে, কিন্তু এটার কোনো টাইম বাউন্ড রোডম্যাপ নাই। দ্বিতীয়ত, আমাদের সমস্যা কিন্তু বরাদ্দে নয়, আমাদের সমস্যা হচ্ছে সক্ষমতায়। আমরা গত বছরের সম্পূরক বাজেট দেখছি, যেখানে 100 টাকা বরাদ্দ ছিল, আমরা হয়তো 97 টাকা খরচ করতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা আগামী বছর কেন 110 টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি, এটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে কিছু ভুতুরে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের 3টি অংশ মিলে যে বাজেট, সেখানে 14,000 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না এই গ্যাপটা কি দিয়ে পূরণ হবে, অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে। বাংলাদেশে কওমি শিক্ষার মতন একটি ঐতিহ্যবাহী ধারা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিপ্লিন আছে আমাদের দেশে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার বা পলিসি দরকার। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বলা দরকার তারা যেন স্বায়ত্তশাসিত হয় এবং নিজেদের পয়সা নিজেরা জোগাড় করে। এটা কোত্থেকে জোগাড় করবে? তাদের গবেষণার মাধ্যমে, মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে জোগাড় করে, যেভাবে সারা পৃথিবীর বড় বড় ভার্সিটিগুলো চলছে। আমাদের যদি এখানে আমরা বলি যে আলিয়া মাদ্রাসাকে বলি যে আপনারা মান উন্নয়ন করেন, আমরা আপনাদেরকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমান পয়সা দিব। আমরা যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলি আপনারা এমপ্লয়মেন্ট তৈরি করেন, আপনাদেরকে আমরা ভর্তুকি দিব কিংবা আপনাদেরকে আমরা বরাদ্দ দিব। এভাবে তাদের সামনে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দেওয়া প্রয়োজন, মাননীয় স্পিকার। সুতরাং এইখানে শিক্ষা বাজেটে বিশেষ করে আমাদের আরও বেশি স্পেসিফিক
এবং বিস্তারিত বাজেটের নির্দেশনা প্রয়োজন। সবশেষে একটি সংখ্যা বলছি যে পরিচালন ব্যয় যদিও বলা হচ্ছে যে এবার পার্সেন্টেজে কমেছে, কিন্তু বাজেটের সাইজ যেহেতু বড়, তাহলে আগের বছরের থেকে প্রায় 6,22,000 কোটি টাকা বেশি পরিচালন ব্যয় নিয়ে এই বাজেটটি আমাদের সামনে পেশ করা হয়েছে। তো এটার ব্যাপারে আসলে এই স্ট্যাটিস্টিক্সগুলোর ব্যাপারে সততা দরকার ছিল, যে পার্সেন্টেজের ক্ষেত্রে কমানো হলেও আসলে এটা টাকার অঙ্কে বেশি। মাননীয় স্পিকার, বাজেট আসলে একটা দেশের মানুষের এবং সরকারের সাথে একটি সামাজিক চুক্তি, সুতরাং এখানে বাস্তবসম্মত, জবাবদিহিমূলক এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আর 1 মিনিট প্রার্থনা করছি। জি প্লিজ, আপনি কন্টিনিউ করেন, 1 মিনিট সময় বরাদ্দ হলো। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আমি একটি গল্প বলার জন্য এই 1 মিনিট সময় চেয়ে নিলাম আপনার কাছে। সেটা হচ্ছে, একজন দেশের অর্থমন্ত্রী মিস্টার এক্স যেদিন প্রথম অফিস করলেন, তিনি দেখলেন তার টেবিলে 3টা খাম, তিনি এবং উপরে লেখা কোনো সমস্যায় পড়লে এই খামটি খুলবেন। তো খাম নাম্বার 1 খুললেন তিনি। একটা সময় দেখলেন যে খুবই অবস্থা খারাপ, দেশের মানুষের চাহিদা পূরণ করা যাচ্ছে না, অর্থনীতির অবস্থা খারাপ। তিনি খাম খুলে দেখলেন লেখা, আগের সরকারকে দায় দিয়ে দিন, এবং তিনি সেটা করলেন। দেখলেন যে সব সমস্যা মোটামুটি মানুষ একটু বুঝেছে। আরও কিছুদিন পরে যখন আবার সমস্যা এরকম বেড়েছে, তিনি দ্বিতীয় খামটা খুললেন, সেখানে লেখা যে বিরোধী দলকে দায় দিয়ে দিন। তো তিনি বিরোধী দলকে দায় দিলেন। আরও কিছুদিন পর যখন দেখলেন যে আর পারা যাচ্ছে না, চলবে না, তখন তিনি তৃতীয় খামটি খুললেন, এখানে লেখা যে আরও 3টি খাম বানান এবং আপনি পদত্যাগ করুন আপনার পরবর্তী অর্থমন্ত্রীর জন্য। মাননীয় স্পিকার, সরকারের অংশ হিসেবে আমরা চাই না এই বাজেট আমাদের ব্যর্থতার দলিল হোক। আমরা চাই এই বাজেট বাস্তবায়ন হোক। এজন্য এটার যতগুলো অ্যানোমালি আছে, যতগুলো জায়গায় সমস্যা আছে, এগুলোকে দূর করেই আমরা সামনে এগোতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।